হাতিরঝিল বাংলাদেশের রাজধানী ঢাকার একটি এলাকা যা জনসাধারণের চলাচলের জন্য তৈরি করা হয়েছে। ইট পাথরের এই ব্যস্ত শহরে ক্লান্তিকর নাগরিক জীবনের ক্লান্তি দূর করতে রাজধানী হাতিরঝিল হয়ে উঠেছে মনোরম এক বিনোদন কেন্দ্র। দিনে কিংবা রাতে যে কেউ ঘুরে আসতে পারেন হাতিরঝিলে। ১,৯৬০ কোটি টাকার এ প্রকল্পের মূল লক্ষ্য বৃষ্টির পানির সংরক্ষণ, জলাবদ্ধতা ও বন্যা প্রতিরোধ, ময়লা পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, রাজধানীর যানজট নিরসন এবং নগরীর সৌন্দর্য বৃদ্ধি করা। পরিবেশ ও নান্দনিকতার দিক থেকে হাতিরঝিল ঢাকার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। ঝিলের চারদিকে ওয়াকওয়ে নির্মাণ, ওভার সহ ঝিলের দুপাশে পূর্ব পশ্চিমে সড়ক নির্মাণ করা হয়েছে। লেকের এপাশ থেকে ওপার যাওয়ার জন্য দৃষ্টিনন্দন সেতু, নজরকাড়া বাহারি ফোয়ারা, চমৎকার শৈত্য শুভ্র সিঁড়ি নির্মাণ করা হয়েছে। পালতোলা নৌকার নৌবিহার করার সুবিধাও রয়েছে এখানে। যেখানে বছরে কয়েক আগেও হাতিরঝিল ছিল পচা পানির আধার, কিন্তু বর্তমান এটি ঝকঝকে পানি ধারণ করেছে। পাম্পের মাধ্যমে পানি সরবরাহ করা হবে এই ঝিলে। ময়লা পানি নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে। থাকবে ঝিল ঘেঁষা রাস্তার পাশে বৃক্ষরাজি আর ফুলের সমারোহ। এছাড়াও বিনোদনের জন্য সাংস্কৃতিক কেন্দ্র, শিশু পার্ক, বিশ্বমানের থিয়েটার, শরীরচর্চা কেন্দ্র স্থাপন করা হবে। পর্যটকদের নামাজ আদায়ের জন্য থাকবে মসজিদ। ৩০২.৮৭২৩ একর ভূমির ওপর ৪টি ব্রিজ, ৪টি ওভারপাস, ৩টি ভায়াডাক্ট স্থাপন করা হয়েছে। সন্ধ্যার পর হাতিরঝিলের নানা রকম আলোকসজ্জার রঙে নিজেকে রাঙিয়ে তোলে অপরূপ সাজে। হাতিরঝিল নামকরণের ইতিহাস। ব্রিটিশ রাজার ধারাবাহিকতায় ভাওয়ালের রাজাদের পোষা হাতি রাখা হতো পিলখানায়। সেই সময় গোসল করার জন্য এসব হাতি ঝিলে যাওয়ার জন্য ব্যবহার করত। এখনকার এলিফ্যান্ট রোড হাতিরপুল এলাকা। হাতিদের আনাগোনার কারণে এই এলাকার নামের সঙ্গে হাতি শব্দটি যুক্ত হয়ে গেছে। আর হাতি গোসল করানোর কারণে ঝিলের নাম হয় হাতিরঝিল। ইতিহাসের পাতা থেকে জানা যায়, ঢাকার পিলখানা থেকে বেগুনবাড়ি এলাকার ঝিলে যাওয়ার জন্য হাতির যেসব সড়ক ব্যবহার করা হতো, পরবর্তীতে সেসব এলাকার সঙ্গে যুক্ত হয়ে হাতি নামটি। কিভাবে যাবেন? ঢাকা যে কোনো প্রান্ত থেকে বাসে কিংবা সিএনজি করে হাতিরঝিলে আসা যায়। হাতিরঝিলে ঘুরে দেখার জন্য আছে বাস সার্ভিস। আপাতত ২৯টা আসনে ৪টি মিনি বাস হাতিরঝিলের চারপাশে 10টি স্টপেজে থেকে যাত্রী তুলবে এবং নামিয়ে দেবে। টিকিট পাওয়া যাবে রামপুরা, মধুবাগ, এফডিসি মোড়, বউবাজার, শুটিং ক্লাব ও মেরুল বাড্ডায় ৬ কাউন্টারে। এই কাউন্টার থেকে আরেক কাউন্টার সর্বনিম্ন ভাড়া ১০ টাকা। রামপুরা থেকে কারণ বাজার গেলে ১৫ টাকা লাগবে। আর বাসে করে পুরো হাতিরঝিল ঘুরে দিতে হবে ৩০ টাকা। তখন হাতিরঝিলের নাম হাতিরঝিল ছিল না, ডাকা হতো বগাবিল নামে। হাজার হাজার বগে বিল সাদা হয়ে থাকতো। মনে হতো আকাশ থেকে কিছু মেঘ পড়ে গিয়েছে নিচে। এখন সেখানে ধানমন্ডি, সেটি আসলে মূল ঢাকার বাইরে ছিল। তখন বাংলার লোকজন ধানমন্ডি গেলে বলতো ঢাকার বাইরে যাব। ধানমন্ডিতে হাতিশালা ছিল, সেখানে অনেক হাতি দেখাশোনার লোকজন ছিল। ধানমন্ডি তখন ধানমন্ডি হয় নাই, প্রচুর শিয়াল থাকতো সেখানে। ঢাকার উত্তরা ছিল বলে একে উত্তরের জাতা জঙ্গল বলা হতো। একদিন কিছু হাতি হাতিশালা থেকে দল ছুটে হয়ে পূর্ব দিকে আসতে শুরু করলো এবং বগাবিলে চলে আসলো এবং বকগুলো তাড়িয়ে দিয়ে দখল করে নিল। এই পানির উষ্ণতা হাতিদেরকে মুগ্ধ করে। হাতিশালা থেকে হাতিগুলোকে খুঁজে খুঁজে হয়রান হয়ে একসময় মাহাতুদের একটি দল তাদেরকে বগাবিলে আবিষ্কার করলো। বগাবিলের পানি এত পরিষ্কার ছিল যে হাতিগুলোকে ওখানেই গোসল করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আর নিয়মিত হাতিদের স্নান করানোর কারণে এর নাম হয় হাতির বিল। সময়ের পরিবর্তনে ঢাকা আধুনিকরণ সম্প্রসারণের সময় বিল ঝিল হয়ে যায় আর হাতির বিলের নাম হয়ে যায় হাতিরঝিল। মহানগরী ঢাকার ইতিহাসে গৌরবময়। একসময় পৃথিবীর সেরা শহরগুলোর মধ্যে ঢাকা ছিল একটি। ঢাকাকে কেন্দ্র করেই অবর্তিত হয়েছে বাংলা তথা পূর্ববঙ্গের ইতিহাস। শুধু তাই নয়, ঢাকার একমাত্র শহর যেটি পৃথিবীর ইতিহাসে কয়েকবার রাজধানীর মর্যাদা অর্জন করেছে। কিন্তু কালচক্রে সেই তিলোত্তমা নগরী বিশাল জনসংখ্যার চাপ ও অপরিকল্পিত নগরায়ণ বহুবিধ সমস্যার একটি মেগাসিটিতে পরিণত হয়েছে। যে শহরের উপর দিয়ে একদা 13টি খাল নদী বহমান ছিল, এখন তার মাত্র কয়েকটি সামান্য কিছু অবশিষ্ট আছে। চারপাশে নদীগুলো বুড়িগঙ্গা, বালু, শীতলক্ষ্যা ও তুরাগ অবস্থান কাহিল। ভূমিদস্যু অবৈধ দখলদারদের দৌরাত্ম্যে এসব নদীর অনেকাংশ পরিণত হয়েছে খাল ড্রেনে।
নগরী কেন্দ্রবিন্দুতে বেগুনবাড়ি খাল আর হাতিরঝিল এলাকাটি পরিণত হয়েছিল একটি অত্যন্ত দুর্গন্ধযুক্ত জায়গায় এবং সন্ত্রাসী ও দুর্বৃত্তদের অভয়ারণ্য, যেখানে দিনের বেলাও মানুষ যেতে ভয় পেত। অথচ এই খাল ঝিলটি ছিল একটি সমৃদ্ধ ইতিহাস। তখন রামপুরা, হাতিরঝিল, বেগুনবাড়ি, ধানমন্ডি খাল, বর্তমান লেক আর কল্যাণপুর ইব্রাহিমপুর খাল হয়ে পূর্ব পশ্চিমে বিস্তীর্ণ নিচু জলাভূমির মাধ্যমে তুরাগ ও বালু নদীর মধ্যে সংযোগ ছিল। প্রকাশ্যে এ সময় এই পথ দিয়ে পালতোলা নৌকা চলত। অনেক ইতিহাসবিদদের মতে পর্তুগিজরা এই নদীপথে ঢাকা এসে তেস্তরি বাজার, তেজগাঁও এলাকা তাদের বসতি করেছিল। ঢাকার ধীরাজ ভাওয়াল রাজা ও এ পথে ঢাকায় আসা যাওয়া করতেন বলে প্রকাশ। তার হাতির পালের বিচরণ ভূমি ছিল হাতিরঝিলের জলাভূমিতে, যে নামে আজও ঝিলটি পরিচিত। তখন এই বিস্তীর্ণ ঝিলে ছিল বিভিন্ন ধরনের পশু পাখি অভয়ারণ্য। এসব কেন্দ্র করে এসব আশেপাশে গড়ে ওঠা শাশ্বত বাংলা বিভিন্ন পেশাজীবী সম্প্রদায়ের বস্তি। মগবাজার, মধুবাগ, উলন, দাসপাড়া, রামপুরা, মেরুলবাড্ডা, বেগুনবাড়ি ইতিহাস নামে এসব সম্প্রদায়ের লোকজন ছাপ রয়েছে। এখানে বাস করতেন মাউত, ঢুলি, ধোপা, মালি, মগ, জেলেসহ বিভিন্ন নৃত্যগোষ্ঠীর লোকজন, যারা নগর ও নগরবাসীর বিভিন্ন কাজের সেবা প্রদান করত। প্রায় প্রতি বছর বন্যা হতো এবং বন্যার পানিতে নগরের ময়লা আবর্জনা ধুয়ে মুছে যেত। তখন নগরের অভ্যন্তরে ছিল না জলাবদ্ধতা আর খাল, নদীগুলোই ছিল প্রাকৃতিক সূর্যায়ন লাইন। ঢাকা নগরের প্রথম 1959 সালে মাস্টার প্ল্যানে এসব খাল নদী পরিবেষ্টিত বিস্তীর্ণ এলাকাটি সংরক্ষণের সুপারিশ ছিল, কিন্তু তা হয়নি। বেশিরভাগ খাল নদী ও নিচু ভূমি ভরাট হয়ে গেছে। অনেক ক্ষেত্রে খাল নদী ভরাট করে বক্স কালভার্ট নির্মিত হয়েছে। অবশ্য এর আগে ব্রিটিশ পাকিস্তান আমলে নগরের উত্তর দক্ষিণ বিভিন্ন সংযোগ সড়কের নির্মাণ মিরপুর রোড, সাত মসজিদ রোড, গ্রিন রোড, বিমানবন্দর সড়ক, টঙ্গী ও ডাইভারশন রোড করতে গিয়ে খাল ঝিলের ওপর ছেদ পড়ে। বেগুনবাড়ি খালের ওপর দিয়ে যায় রেল লাইন। সে সময় যদি এসব খাল নদীর ওপর ব্রিজ নির্মাণ করে সংযোগ সাধন করা হতো, তাহলে ঢাকার অভয়ারণ্য অনেকটা ভ্যানিশ শহরের মতো হতো। না, বিদেশি শাসকরা তা করেননি, অথবা তেজগাঁও শিল্প এলাকা সাম্প্রতিক হয় হাতিরঝিলের জমিতেও। রামপুরা খালের মুখে নির্মিত হয় বিটিভি ভবন, যার ধারাবাহিকতায় শিল্পপতি ও জহুরুল ইসলামের ইস্টার্ন হাউজিং হাতিরঝিলের জমি দখল করে গড়ে তোলে মহানগর হাউজিং, এবং রামপুরা ভ্যানিশের জমির ওপর প্রতিষ্ঠিত হয় বনশ্রী আর আফতাবনগর। 1988 সালের বন্যার পর নগরের বন্যা নিয়ন্ত্রণ করতে গিয়ে রামপুরা খালে স্লুইস গেট আর পাম্পিং স্টেশন বসিয়ে আরও সর্বনাশ ঘটানো হয়। তখন বেগুনবাড়ি খালও ছিল।